চাহিদার মাত্র ৫% পূরণ করছে দেশীয় চিনি শিল্প। ৯৫% করতে হয় আমদানি। মাত্রাতিরিক্ত শুল্ক হারের বোঝা টানতে হচ্ছে ভোক্তাকে, কমানোর দাবি মালিক ও ব্যবসায়ীদের। বারবার সক্ষমতার প্রমাণ দিলেও বাজেটে গুরুত্ব পায় না কৃষি। বরাদ্দ বাড়ানোর দাবি, ফলপ্রসূ ব্যয়ের নীতি নির্দেশনার দাবি, স্বজনপ্রীতি দুর্নীতির জাঁতাকল থেকে মুক্তি চান। এবং প্রতি বছর ৩০ নভেম্বর হবে বিসিএস এর বিজ্ঞপ্তি। পরীক্ষার ১৫ দিনের মধ্যেই মিলবে প্রিলিমিনারি রেজাল্ট। আগস্টে ৪৬-এর লিখিত নেয়ার পরিকল্পনা পাবলিক সার্ভিস কমিশনের। প্রসঙ্গ, আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন থাকার পরেও মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে দেশের বাজারে চিনির কেজি ১৪০ টাকা, প্রতি কেজি পরিশোধিত চিনিতে ৪৮ টাকা এবং অপরিশোধিত চিনিতে ৪৫ টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। দেশীয় চিনি শিল্পকে রক্ষায় বাড়তি শুল্ক হার আরোপ করা হলেও তা চাহিদার মাত্র ৫% পূরণ করছে। বাকি ৯৫% ২০ লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়। এ অবস্থায় আমদানি শুল্ক কমিয়ে আনার দাবি মিল মালিক সহ ব্যবসায়ীদের। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বিশ্ববাজারে এই মুহূর্তে প্রতি মেট্রিক টন র সুগার বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ মার্কিন ডলার, আর রিফাইন্ড সুগার বিক্রি হচ্ছে ৭০০ মার্কিন ডলার হিসেবে। সেই অনুযায়ী দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে ৪৫০০ টাকা, আর কেজি পাইকারি পর্যায়ে ১২২ টাকা ৫০ পয়সা। বাংলাদেশে বছরে ২২ লাখ মেট্রিক টন চিনির চাহিদার ২০ লাখ মেট্রিক টনই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়, আর ৬০ থেকে ৭০ হাজার মেট্রিক টন চিনির যোগান আসে দেশি আখ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, চিনির দাম নিয়ন্ত্রণে না আসার মূল কারণ অতিরিক্ত শুল্ক হার। যে চিনিগুলো অবৈধভাবে আসতেছে, যার দরুন আমাদের দেশীয় শিল্প এবং বেসরকারি শিল্পগুলো একদম মরার উপর বসে গেছে। ওরা একদম কোনো সরকারের রাজস্ব হারাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী প্রতি মেট্রিক টন পরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে ৬০০০ টাকা কাস্টম ডিউটি, ৩০%, রিয়েল ডিউটি ১৫%, ভ্যাট ৫%, অ্যাডভান্স ট্যাক্স এবং ৫% এআইটি হিসেবে প্রতি কেজি পরিশোধিত চিনিতে ৪৮ টাকা ৩৫ পয়সা এবং অপরিশোধিত চিনিতে ৪৫ টাকা আদায় করা হয়। দেশীয় যে চিনি শিল্প রয়েছে তাদের স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় রাজস্ব বোর্ড অথবা আমাদের নীতি নির্ধারণী আছেন, তারা শুল্ক হারটা নির্ধারণ করে থাকেন। অথচ প্রতিবেশী দেশ ভারতের বাজারে মাত্র ৪৮ রুপিতে মিলছে ১ কেজি চিনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট এলাকার একটি খুচরো মুদি দোকানে, এবং এই মুদি দোকানে আমি সর্বোচ্চ ভালো মানের ১ কেজি চিনি নিলাম, এবং সেই চিনির দাম ভারতীয় মুদ্রায় ৪৮ রুপি, আর যেটি বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়াবে ৬৬ থেকে ৬৭ টাকা। এদিকে পবিত্র ঈদুল ফিতরের আগে থেকেই সিলেট, মেহেরপুর, ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাচালান হয়ে দেশে প্রতিদিনের চাহিদার অর্ধেকের বেশি ৪০০০ মেট্রিক টন চিনি বাজারে আসছে। অথচ মিলগুলোতে হাজার হাজার মেট্রিক টন চিনি অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে। সরকারের ট্যাক্স যদি রেভিনিউটা যদি 50% করা যায়, তাহলে ২৪ টাকা ২৫ টাকা কমে যায়। তো কমে গেলে আমরা ১০০ টাকা করে চিনি, আমাদের মিলগুলো বাঁচত, চিনিগুলো সিল হতো। চলতি অর্থ বছরের ১০.৫ মাসে ১২,১৯৩ কোটি টাকা মূল্যের ১৭,৬৩,০০০ মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে হাজার হাজার মেট্রিক টন চিনি, আর এর ফলে দেশের চিনির বাজার ক্রমশ অস্থির হয়ে উঠছে। ক্ষতির মুখে পড়ছে দেশীয় মিলগুলো। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। একদিকে খাদ্য নিরাপত্তা, অন্যদিকে সেবা ও শিল্প খাতের কাঁচামালের যোগানদাতা, এই দুই মিলে বরাবরই নিজের গুরুত্ব ও সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে দেশের কৃষি। তারপরও বছর বছর বাজেটে কৃষির গুরুত্ব কমছে এমন দাবি করে বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট বাংলাদেশ করতে স্মার্ট করতে হবে এই উর্বর ভূমির কৃষিকেও। সেভাবেই আসছে বাজেটে বাড়াতে হবে বরাদ্দ, দিতে হবে ফলপ্রসূ ব্যয়ের নীতি নির্দেশনা, আর ভর্তুকি ব্যয়ের স্বজনপ্রীতি দুর্নীতির জাঁতাকল থেকে মুক্তি চান প্রান্তিক কৃষকরা। মিজানুর রহমান মিন্টুর ছবিতে ফরহাদুর রহমানের রিপোর্ট। শস্য শ্যামলা, নদীমালায় ঘেরা সোনার বাংলা।
যে কৃষি নির্ভর অর্থনীতির বৈষম্য দূর করতে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, যে উর্বর কৃষির উপর ভর দিয়েই ঘুরে দাঁড়িয়েছিল 56,000 বর্গমাইলের সোনার বাংলা, নানা ধরনের অভিঘাত মোকাবেলা করে অর্থনীতিকে টিকিয়ে রেখে করোনাকালে নতুন করে নিজের গুরুত্ব ও সম্ভাবনার জানান দিয়েছে সেই কৃষি খাত। বাংলাদেশ ক্রমেই শিল্পমুখী হলেও এখনও অর্থনীতির প্রাণ সেই কৃষি, যে কৃষি নিশ্চিত করে চলেছে খাদ্য নিরাপত্তা, সেবা শিল্পের কাঁচামালের যোগান। এই কারণে মাটি একদম বাইজা ফেলাইছে আর কি, তারপরে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মোটামুটি ভালো পাচ্ছি, তো দাম পাচ্ছি না আর কি। ওই যে ফসলের বেশি যাইতেছে, খরচ বেশি যাইতেছে। কৃষির উপর সরকার যতটা ভরসা রাখে জাতীয় বাজেটে মেলে না তার তেমন প্রতিফলন। অন্তত বরাদ্দ বিশ্লেষণে মিলে সেই চিত্র। বছর ব্যবধানে টাকার অঙ্ক বাড়লেও বাড়ছে না মোট বরাদ্দ। শতাংশের হিসাবে ক্রমে গুরুত্বহীন হচ্ছে কৃষি। আবার কৃষি খাতে বাজেটের মোট বরাদ্দের অর্ধেকে চলে যায় মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়নে, বাকিটুকু বিলি বন্টন করা হয় শস্য কৃষিতে। সেই বরাদ্দ ব্যয়েও অস্বচ্ছতার অভিযোগে প্রান্তিক কৃষকদের মনে রয়েছে নানা অসন্তোষ। সার কল, ওষুধ কল, বীজ কল আমরা সরকার কোনো জিনিস পাই না। বীজ পায় কারা? যারা চেয়ারম্যান মেম্বারগুলোকে মনে করেন যে লিয়াজু আছে, তারা না বলেও বীজ পায়। তো জমি হিসাবে লোন দিতে এখন তো দেয় না, এখন পাই না। বিশেষজ্ঞরা বলছেন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কৃষিকেও করতে হবে আধুনিক ও স্মার্ট। বরাদ্দ ভর্তুকির সঠিক বাস্তবায়নের সঙ্গে নজর দিতে হবে সমন্বিত গবেষণায়। এক শ্রেণীর এই যে যারা ডিলার, তারা কিন্তু আপনার কৃষককে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু প্রতারিত করে। কখনোই আপনি কৃষিকে বাদ দিয়ে দেশের উন্নয়নকে ভাবতে পারবেন না। অধিকাংশ জনসংখ্যা কৃষিতে আপনার নিয়োজিত, কেউ কৃষি শ্রমিক, কেউ কৃষক। তাদেরকে যদি আপনি স্মার্ট না করেন, তো স্মার্ট বাংলাদেশ কেমন হবে? এনবিআর অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে আসন্ন বাজেটে কৃষি খাতে শুধু ভর্তুকিই থাকতে পারে 25,000 কোটি টাকা, যেখানে গুরুত্ব পাবে কৃষকের জন্য সাশ্রয়ী মূল্যে সার, বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ ও সেচ সুবিধা। কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, যার সুফল পাচ্ছেন কৃষকরা। বাজেটে বেড়েছে বরাদ্দ এবং ভর্তুকির পরিমাণ, তবে তা প্রান্তিক লেভেলে কৃষকদের পর্যায়ে আসছে অনেক কম। সামনের বাজেট হবে কৃষি বান্ধব, এমনটাই প্রত্যাশা প্রান্তিক পর্যায়ে কৃষকদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রেলের টিকিটে ভ্যাট সংযুক্ত করার এনবিআর এর সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্যান্ডিং সংক্রান্ত একটি সেমিনারে মন্ত্রী বলেন, ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির এমন সিদ্ধান্ত যাতে বাস্তবায়িত না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। যানজটের এই নগরে স্বপ্নবাহন মেট্রো রেল। সেই মুহূর্তে প্রতিদিন প্রায় 3 লাখ যাত্রী ব্যবহার করছেন এই উড়াল রেলপথ। গত বছর থেকে পুরোদমে মতিঝিল পর্যন্ত সেবা দিচ্ছে মেট্রো। সেই সেবার উপর 28 ডিসেম্বর 2022 থেকে 30 জুন 2024 পর্যন্ত মূসক অব্যাহতি দেওয়া হয়েছিল। মেয়াদ শেষে তা আবারও অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে এনবিআর আপত্তি জানিয়েছে। সেই হিসাবে এনবিআর এর সিদ্ধান্ত হলো আসছে 1 জুলাই থেকে 15% ভ্যাট আরোপ করা হবে মেট্রো ভাড়ায়। রোববার রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্র্যান্ডিং বিষয়ক সেমিনারের আয়োজন করে মেট্রো কর্তৃপক্ষ ডিএমটিসিএল। এতে অংশ নিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, এনবিআর এর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জনপ্রিয় এই বাহন জনপ্রিয়তা হারাবে। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল। ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? প্রধানমন্ত্রী পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তার মতে মেট্রো যাত্রীরা যত্নবান নন, শৃঙ্খলা মেনে এই সেবা নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মন্ত্রী। সকলকে বলবো, যারা ইউজার তারা যেন আমাদের এই মূল্যবান সম্পদ ব্যবহার করতে শেখেন। প্রকল্প 2041 অনুযায়ী উন্নত বিশ্বের কাতারে সামিল হতে আইএমএফ এর শর্ত মেনে মেট্রোতে ভ্যাট সংযুক্তির যুক্তি দেখিয়েছে এনবিআর। এখানে আমি দেখছি হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ। প্রাণ চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধসহ বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। 2001 সালে দেশের স্বার্থ বিকিয়ে ক্ষমতায় যাওয়ার প্রলোভন থাকলেও তাতে রাজি হননি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার লোভে দেশের সম্পদ অন্যের কাছে তুলে দেয়নি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসার, বাজার সম্প্রসারণ আর ভোক্তার সঙ্গে সংযোগ বাড়াতে আয়োজন হয়ে আসছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার 11তম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাতকে উন্মুক্ত করা, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তৈরি, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ নানা উদ্যোগের কথা উঠে আসে সরকার প্রধানের বক্তব্যে। এ সময় 2001 সালে ক্ষমতার প্রলোভনে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার চাপ থাকলেও তাতে রাজি না হওয়ার কথা তুলে ধরেন শেখ হাসিনা। আমাদের গ্যাস অন্য দেশে বিক্রি করতে হবে, আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসব, এটা আমার কখনো চিন্তা ছিল না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভে নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে আমি কখনো রাজি ছিলাম না। দেশের অর্থনীতিতে যুদ্ধ সহ প্রতিকূল বৈশ্বিক অস্থিরতার প্রভাব কাটাতে সরকারের চেষ্টার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। যেগুলো আমাদের আমদানি করতে সবকিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। শিল্প কারখানায় পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশনা দেন সরকার প্রধান। অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে। পরে শতভাগ দেশীয় পণ্যের সবচেয়ে বড় আয়োজন 7 দিনব্যাপী এসএমই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় কখনো ব্যাগ নিয়ে কখনো ব্যাট হাতে খুনসুটি করতে দেখা যায় তাকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রথম ধাপের মতো এবারের নির্বাচনও জনগণ বর্জন করবে বলে দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় ভুগছে দলটি। জাতীয় নির্বাচন শেষ হওয়ার কয়েক মাসের মাথায় শুরু হয়েছে 4 দফার উপজেলা নির্বাচন। একদিন পরেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের এই নির্বাচন। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ছড়াচ্ছে উত্তাপ। রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গত 18 এপ্রিল ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে নিহত 2 শ্রমিক সহোদরের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রথম ফেজের যে নির্বাচন, সেই নির্বাচন আমাদের আহ্বান যেমন জনগণ সাড়া দিয়েছে এবং ভোট বর্জন যেমন সফল হয়েছে, দ্বিতীয় ধাপেরটাও তাই হবে। এদিকে এ ধরনের বক্তব্যকে বিএনপির মানসিক সমস্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, নির্বাচনে ব্যর্থ হয়ে ভোট নিয়ে অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা। বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে, যা খুশি তাই বলেন, ফিয়েস্টা, এসবের বাস্তবতা নেই। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ ভুগছে। বিরোধী দলের আন্দোলনের অধিকার আছে, তবে সহিংসতা কিংবা অগ্নিসন্ত্রাস হলে ক্ষমতাসীনরা তা মোকাবেলা করবে বলেও হুঁশিয়ারি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 30 থেকে 40%। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের 20 দাঁত ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশ গড়তে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রোববার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তারা বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছিল। এখনও প্রধানমন্ত্রী ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। বৈদেশিক বিভিন্ন শত্রুরা যে ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে, বঙ্গবন্ধু কন্যার শক্ত নেতৃত্ব না থাকলে বাংলাদেশ আজকে আরো দুর্বিষহ একটা অবস্থার মধ্যে পতিত হতো। ষড়যন্ত্র করছে বিএনপি, জামাত, একের পর এক ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। এরা গণতন্ত্রের শত্রু, এরা দেশের শত্রু, এরা গণমানুষের শত্রু। এরা নির্বাচনে বিশ্বাস করে না, গণতন্ত্রে এরা বিশ্বাস করে না। তারা নির্বাচন মানে ক্ষমতায় তাদের আসতে হবে, ক্ষমতা দখল করতে দেয়, এই বাসনে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। ষড়যন্ত্রগুলি কিন্তু শেষ হয় নাই। আমাদের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রগুলি মোকাবিলা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে।
ই কমার্সের কয়েকটি প্রতিষ্ঠানের পেমেন্ট গেটওয়েতে থাকা 535 কোটি টাকার মধ্যে 407 কোটি টাকা গ্রাহকদের পরিশোধ করা হয়েছে। বাকি 107 কোটি টাকা পরিশোধ ও ই কমার্স ব্যবসা নিয়ে 30 জুনের মধ্যে মন্ত্রণালয়ে রিপোর্ট দেবে নতুন কমিটি। অভিযুক্ত ই কমার্স খাতের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে এসব জানায় ভোক্তা অধিদপ্তর। এছাড়া 3টি প্রতিষ্ঠানের টাকা পাচার নিয়ে সিআইডি কাজ করছে বলেও জানায় অধিদপ্তর। এদিকে গ্রাহকদের সব টাকা ফেরতের আশ্বাস দিয়ে সময় চেয়েছেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক। দেশে ই কমার্সের কয়েকটি প্রতিষ্ঠানের একের পর এক ধামাকা অফারে যুক্ত হয়ে শত শত কোটি টাকা হারিয়েছিলেন অনেক গ্রাহক। প্রতারণার শিকার হয়ে বিক্ষোভে নামেন ক্ষতিগ্রস্তরা। তবে প্রায় 3 বছরের ব্যবধানে ক্ষতিগ্রস্তরা এখন অনেকটাই স্বস্তিতে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে 16তম বৈঠক শেষে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, অভিযোগ প্রমাণ সাপেক্ষে প্রতিষ্ঠানগুলোর পেমেন্ট গেটওয়েতে পাওয়া যায় 535 কোটি টাকা। এর মধ্যে প্রায় 75% 407 কোটি টাকা পরিশোধ করা হয়েছে গ্রাহকদের। এখন পর্যন্ত 407 কোটি টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে। 127 কোটি টাকা এখনো আপনার ফেরত দেওয়া যায়নি। যারা জেলে ছিল তারা দেশ বেরিয়ে এসেছে, তারা বিজনেসে ফিরে এসেছে। চেষ্টা করা হচ্ছে যে তারা যাতে বিজনেসে ফিরে আসা যায়। এরপরও কিন্তু মানুষের বিস্তর অভিযোগ আছে। এদিকে গ্রাহকদের কাছ থেকে নেয়া সম্পূর্ণ টাকা বিদেশে পাচার করেছে ই অরেঞ্জ, ধামাকা ও আনন্দের বাজার। এমন অভিযোগের প্রেক্ষিতে মহাপরিচালক জানান, এ বিষয়ে সিআইডি কাজ করছে। 3টা কোম্পানি যেটা মানি লন্ডারিং হচ্ছে বা যারা পলাতক হিসেবে আছে, এই 3টা কোম্পানির যে পরিমাণ টাকা চলে গেছে এটি মনে হয় অলমোস্ট 70 বা 80%। তা আমরা সিআইডিকে জিজ্ঞেস করলাম, ওনাদের যে প্রতিনিধি আছেন, যে ওনারা বলছেন যে এটা তদন্তাধীন আছে। সভায় ব্যবসায়িক পলিসি ভুল থাকার বিষয়টি স্বীকার করে গ্রাহকদের সব টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন ইভিলির প্রধান নির্বাহী। বিজনেস প্রসার করা এবং বিনিয়োগ আনতে ব্যর্থ হওয়া, এই জায়গার জন্য যেই টার্মোয়েলটা হয়েছে সেজন্য অবশ্যই আমরা দুঃখিত। আপনারা আস্থা রাখুন, যারা টাকা পায় তাদের টাকা অবশ্যই পাবে, শুধু একটু সময় লাগতে পারে। এদিকে পেমেন্ট গেটওয়েতে থাকা 127 কোটি টাকা কিভাবে নিষ্পত্তি হবে এবং ই কমার্স খাত পরিচালনার বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। তারা 30 জুনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেবে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বরিশাল বিভাগে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, তবে তীব্র তাপপ্রবাহে ধানে মাজরা পোকা ও ব্লাস্ট রোগে আক্রমণ করেছে। এতে শঙ্কায় দিন কাটছে কৃষকদের। কৃষি অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগের পরও মাঠে বোরো ধান পরিদর্শনে আসেননি তারা, এমনটাই অভিযোগ কৃষকদের। তবে মাজরা পোকা ও ব্লাস্ট রোগে আক্রমণে তেমন বড় কোনো ক্ষতি হয়নি বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। ধান কি পরিমাণে যে ক্ষতি হয়েছে ধান। বরিশালের কাশীপুর এলাকার কৃষক মেহেদি হাসান সবুজ ও গিয়াসউদ্দিন 2 লাখ টাকা ঋণে 4 বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। ফলনও ভালো হয়, কিন্তু ধান কাটতে গিয়ে দেখেন তীব্র তাপপ্রবাহে অধিকাংশ ধানে মাজরা পোকা ও ব্লাস্ট রোগে আক্রমণ করেছে। গত বছর বিঘা প্রতি 25 মণ ধান পেলেও এবার 10 মণ পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। লোন করে ধানগুলো করছি, কিন্তু আমরা এই লোন কিভাবে শোধ করব, সারাদিন এই টেনশনে সবসময় থাকি। ব্লাস্ট রোগ আর মাজরা পোকে ধানটা নষ্ট করে ফেলেছে। এখন যে আমরা কিভাবে চলবো সেইটা আমরা দিক পাই না। বোরো ধানে মাজরা পোকা ও ব্লাস্ট রোগের আক্রমণে দুশ্চিন্তায় বরিশাল বিভাগের 6 জেলার কৃষকরাই। অভিযোগ, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সাথে কৃষকরা বারবার যোগাযোগের পরও সহায়তা পাননি। ভালো সাজেশন দিলে আমরা ভালো ওষুধ দিতাম, হ্যাঁ পরে ফোনে ফোনে যোগাযোগ করছি, হে যা দিতে গেছি হ্যাঁ দিছি, কিন্তু হাতে কোনো কার্যকারী হয় না। সার মার দিছি আগাইতে পারি না, কৃষি অফিসার কইলেও বেশি ভূমিকা দেয় না, যার জন্য আসি লসের মধ্যে আসি। তথ্য বলছে বরিশাল বিভাগে 2,12,245 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে 1,87,080 হেক্টর জমির ধান কাটা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, জনবল সংকটে কৃষকদের কাঙ্ক্ষিত পরামর্শ দিতে পারছেন না তারা। কৃষকরা এই ধরনের ক্ষতির পর্যায়ে পড়ছে, তাদেরকে আমরা তালিকাবদ্ধ করে আগামী মৌসুমে যাতে পুষিয়ে নিতে পারে সেই ব্যবস্থা আমরা করব। বরিশাল বিভাগের বোরো ধান থেকে 5,96,168 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ। 5,000-এরও বেশি ভূমিদস্যু দখলদারদের দখলে নদীদ্বীপ।
পরিবেশবাদীদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় নদী দখল ও দূষণ হলেও প্রতিরোধে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশাল সদর উপজেলায় চরআইচা এলাকায় বাঁশের বেড়া দিয়ে বালু ফেলে দখল করা হচ্ছে কীর্তনখোলা নদী। পাশেই দখল করা জমিতে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, যে যেভাবে পারছে দখল করছে। শুধু চরআইচা এলাকায় নয়, বরিশাল নগরী ঘেঁষা ধান গবেষণা রোড, বেলতলা, পলাশপুর এলাকা জুড়ে চলছে কীর্তনখোলা নদী ভরাট দখলের মহা উৎসব। আর দখলদাররা বলছেন এসব জমির কাগজপত্র আছে তাদের কাছে, কিন্তু কাগজপত্র দেখাতে চাইলে দেখাতে পারেননি। উচিত তো না, সরকার পড়িয়ে রয়েছে তো, নদীর সাইডে পড়িয়ে আছে অনেক জায়গা। তারপর হ্যাঁ যেটা পাওয়ার আওতা সেই সেটু বর্তে আছে বালি দিয়া। নদীর ভিতরে তো না, মানে যতটুকু আছে কাগজপাতি দেখতে চাইলে তো দেখানো যায় অবশ্যই। স্থানীয়রা বলছেন নদীর সাথে সংযোগ দেয়া সুয়ারেজ লাইনের ময়লা আবর্জনার স্তূপকে ঘিরে প্রতিনিয়তই বিষাক্ত হয়ে উঠছে নদীর পানি, আর কীর্তনখোলা নদী দিন দিন সরু হচ্ছে। বিভিন্ন জায়গায় দিয়ে ময়লা আবর্জনা ফালাইয়া দূষিত করে ফেলাইছে এবং ওই কিছু লোক ব্যক্তি আছে ওই দখলের চেষ্টা করতেছে। হাওয়া বাতাস এখন গন্ধ আর গন্ধ, এই গন্ধ থেকে আমরা উন্মুক্ত চাই। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের তথ্য বলছে গত 40 বছরে কীর্তনখোলা নদীর দুপার দখল করেছে প্রায় 5192 জন প্রভাবশালী দখলদার। রাজনৈতিক কিছু প্রভাব রয়েছে, আর প্রশাসনের আমাদের যে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওনাদের অনেক উদাসীন মনোভাব এটার জন্য মূলত অন্তরায় মনে করছি। বিআইডব্লিউটিএ বলছে দখলদারদের তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ, আর দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। ইতিমধ্যে তালিকা করেছি, তালিকা আমরা 4000-এর উপরে পেয়েছি উচ্ছেদ অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটিএ থেকে যখনই উদ্ধার অভিযানের গ্রহণ করা হবে আমরা সর্বাত্মক সহায়তা করব। সবশেষ 2021 সালের 15 সেপ্টেম্বর 60টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন্দর কর্তৃপক্ষ। নদী দখলের তালিকা প্রস্তুত জানিয়ে বারবার হুঁশিয়ারি দিলেও অদৃশ্য শক্তির জোরে শক্তপোক্তভাবে অবৈধ উচ্ছেদ হয় না বলে অভিযোগ নদী গবেষকদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মধ্যরাত থেকে শুরু হয়েছে সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়বেন জেলেরা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই আবারও মাছ ধরা বন্ধের খবর যেন জেলেদের জন্য মরার ওপর খাড়ার ঘা। তাদের আশঙ্কা, এই সুযোগে দেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করবে প্রতিবেশী দেশের জেলেরা। 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এতে কর্মহীন হয়ে পড়বেন উপকূলের কয়েক লাখ জেলে। তারা বলছেন জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল 2 মাস দেশের 6টি অভয় আশ্রমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হলো মাত্র 20 দিন আগে। এরপর নদী ও সাগরে নামলেও আশানুরূপ মাছের দেখা পাননি জেলেরা। নতুন করে আবারও 65 দিনের নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা আবারও বেকার হয়ে পড়ছেন। লক্ষ লক্ষ টাকা দেনা ফানা হয়ে যায়, সমিতির কাছ থেকে ঋণ নিয়ে আমরা সংসার চালাইতে খাইতে হয়। এই আয়ের উৎসটা যদি এই 65 দিনের অভিযানে বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরও আয় বন্ধ হয়ে যাবে। আমাদের ফলাইন নিয়ে খাইতে আমরা চলতে খুবই আমার কষ্ট। নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত প্রতি জেলেকে 86 কেজি করে চাল সহায়তা দেয় সরকার, অথচ তা এখনো পাননি উপকূলের অনেক জেলে। বা 65 দিনের অবরোধ দিচ্ছে, এখন আমরা কি খাম? আমরা গভীর সাগরে জাল পাই, কিন্তু আমরা চাল পাই না। অবরোধের আগেও পাই না, অবরোধের মধ্যেও পাই না। তবে শিগগিরই চাল বিতরণ শুরু হবে বলে জানায় মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন। 65 দিনের জন্য জেলে পরিবার প্রতি 86 কেজি চাল প্রদান করা হবে। ভাতের যে চাহিদাটা, পরিবারের খাবারের চাহিদাটা পূরণ হবে। যত দ্রুত সময়ের মধ্যে আমরা যেন এই পরিবারের কাছে ভিজিএফের চালগুলো আমরা যেন পৌঁছে দিতে পারি, সেজন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ ওনাদেরকে আমরা বলেছি। সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে 2015 সাল থেকে শুরু হয় 65 দিনের নিষেধাজ্ঞা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞার আগেই এর প্রভাব পড়েছে বাজারে। সংকটের অজুহাতে মাছের মোকামে ইলিশ সহ সব ধরনের মাছের দাম বাড়ানো হয়েছে। সাগরে নিষেধাজ্ঞার সময় ইলিশের দাম আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। রোববার সকালে বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে 1 কেজির ওপরের ইলিশ বিক্রি হয় 2500 টাকা করে। এক সপ্তাহ আগে যা বিক্রি হতো 1900 টাকায়। অন্যদিকে 900 গ্রামের ইলিশ বিক্রি হয় 1700 টাকায়, আর 500 গ্রামের প্রতি কেজি ইলিশ বিক্রি হয় 1500 টাকায়। ইলিশের পাশাপাশি বেড়েছে অন্যান্য সামুদ্রিক মাছের দামও। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রেতারা। অবৈধ অর্থ আয় করে, এটা ছাড়া আমাদের পক্ষে কিনে খাওয়া এটা আমাদের পক্ষে সম্ভব না কোনোভাবেই। ইলিশ মাছ 1000 টাকা কেজি
1200 টাকা দিয়ে কিভাবে খাবো? ইলিশ মাছের এভাবে দাম চললে হয়তো গরিবে ইলিশ মাছের ছবিই দেখবে, কিন্তু খাইতে পারবে না। বিক্রেতারা বলছেন এর মধ্যে 65 দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় সংকট আরও বাড়বে। আমরা মার্কেটে যেইভাবে কিনি এইভাবে বিক্রি করি, আমরা তো কিনে বিক্রি করি। সমুদ্রের মাছটা যদি না আসে আর যদি এই নদীর মাছটা যদি একটু বেশি থাকে তাহলে মাছের দাম কমবে, আর যদি নদীর মাছ যদি কম থাকে তাহলে মাছের দাম বাড়বে। অভিযান থাকলে তো মাছের দাম থাকে বেশি, মাছ যদি নদীতে না থাকে তো মাছের দাম এমনি বেশি থাকে। সাগরের নিষেধাজ্ঞা শুরুর আগে চাঁদপুরের প্রধান পাইকারি মাছ বাজার বড় স্টেশনে ইলিশের দেখা মিললেও পরিমাণে তা কম বলে জানান ব্যবসায়ীরা। হালকা পাতলা কিছু মাছ হইতেছে, প্রায় 200-300 মনের মতো হয়, তো ম্যাক্সিমাম মাছগুলি ছোট। আর ভাগ্য খারাপ, 1 তারিখ শুরু হইলো, 20 দিন না যাইতে আবার সামুদ্রিক অভিযান। রোববার চাঁদপুর বড় স্টেশনে ইলিশের সরবরাহ ছিল 200 মনের উপরে, আর আকার ভেদে প্রতি কেজি ইলিশের দাম ছিল 600 থেকে 1200 টাকা। মনিরুজ্জামান প্রান্ত। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগানে চুয়াডাঙ্গায় ধান চাল সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার জেলা খাদ্য বিভাগের আয়োজনে সদর খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রম শুরু হয়। জেলার 88 জন মিলার 8556 মেট্রিক টন চাল সরবরাহ করবে 5টি গুদামে। প্রত্যেক কৃষক 120 কেজি থেকে 3 মেট্রিক টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবেন 5টি গোডাউনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা। জেলায় এ মৌসুমে কৃষকদের কাছ থেকে 3262 মেট্রিক টন ধান ও মিলারদের কাছ থেকে 8556 মেট্রিক টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। পড়ে গেছে ফুল ও কুড়ি। চলতি গ্রীষ্ম মৌসুমের খরতাপে উৎপাদন কমে এসেছে ঝালকাঠির পেয়ারা বাগানগুলোতে। এতে ফলন বিপর্যয়ের পাশাপাশি লোকসানের শঙ্কায় বাগানীরা। আর বাগানে বেশি করে সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। পলাশ ফের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। নষ্ট হয়ে ঝরে পড়েছে গাছের ফুল, ফলের গায়ে নানা রকম রোগ, আবার অনেক গাছ মরে শুকিয়ে গেছে। এ চিত্র ঝালকাঠির বিভিন্ন পেয়ারা বাগানের। এপ্রিলে জেলার বাগানগুলোর পেয়ারা গাছে ফুল আসা শুরু করে, তবে চলতি গ্রীষ্ম মৌসুমের খরতাপে বেশিরভাগ ফুল ঝরে পড়েছে। বাগান মালিকরা জানান অনেক গাছে ফল আসলেও বিভিন্ন রোগে আক্রান্ত। এতে ফলন বিপর্যয়ের পাশাপাশি লোকসানের শঙ্কায় তারা, পাশাপাশি ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা তারা। একই অবস্থা বাগানে সহ ফসল হিসেবে চাষ করা বিভিন্ন জাতের সবজির। পেয়ারার গায়ে ছোট ছোট ছিট ছিট দাগ আছে, ওইটা এবার দেখা যায় বেশি। ঋণ পরিশোধ করার মতো পেয়ারা বিক্রি করি, কিন্তু আমরা সেই পেয়ারা না হলে আমরা ঋণ কিভাবে আমরা পরিশোধ করব? বাগানে যতটুকু ফলন এখনো রয়েছে তা টিকিয়ে রাখতে নিয়মিত সেচ ও কীটনাশক ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। রোগ নিয়ন্ত্রণের জন্য ফুল আসার আগেই কিন্তু কৃষক ভাইদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল যেন ছত্রাকনাশক স্প্রে করে। কৃষি বিভাগের তথ্যমতে ঝালকাঠিতে 562 হেক্টর জমিতে পেয়ারা বাগান রয়েছে, আর বাগান থেকে পেয়ারা সংগ্রহ করা হবে আগস্ট ও সেপ্টেম্বর মাসে। সময় সংবাদ, ঝালকাঠি। সামাজিক সুরক্ষা বেষ্টনের সুবিধাভোগী বাছাইয়ে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি। রোববার দুপুরে রংপুরে জেলা সমাজ সেবা কমপ্লেক্সে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী ও অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে চেক ও বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমরা অবশ্যই চাই যে কোথাও যেন যার প্রাপ্যতা আছে তিনি ছাড়া যেন আর কেউ না পান, যার প্রাপ্যতা নেই তিনি যেন কোনোভাবেই, কারণ এটি একেবারেই দুস্থ মানুষের জন্য, সেখানে যেন যিনি প্রাপ্য নন তিনি যেন না পান। তো সেই ক্ষেত্রে যদি কেউ এই অসাধু কোনো কাজ করেন সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। শক্তির ব্যবহার করে ও প্রশাসনের মাধ্যমে ক্ষমতাসীন দল নির্বাচন ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। যেখানে মানুষের সত্যিকার ভোট দিতে যেতে চাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ভোট আগের থেকে হয়ে যাচ্ছে, অথবা তাদেরকে যেতেই দেওয়া হচ্ছে না, পথে ঘাটে মারপিট করা হচ্ছে, এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্নভাবে ভোটটাকে একটা নিজস্ব নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা শক্তিশালী, যাদের ক্ষমতা আছে, অর্থ আছে, যাদের মাসল পাওয়ার আছে, পেশি শক্তি আছে, বিভিন্নভাবে প্রশাসনকে তারা নিজেদের পক্ষে নিয়ে নিচ্ছে এবং ব্যবহার করছে। দুর্নীতি এবং অব্যবস্থাপনার একটা এক্সাম্পল হয়ে গেছে সব নির্বাচন। কুমিল্লার তিতাস উপজেলায় স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষ জানায়, মজিবপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে বিভ্রান্তমূলক আচরণ করে
নবম শ্রেণীর শিক্ষার্থী সুলাইমানের সময় শিক্ষক নিষেধ করলে উল্টো বাজে মন্তব্য করেন শিক্ষার্থী। এক পর্যায়ে উত্তেজিত হয়ে শিক্ষককে আঘাত করে সে। এতে আহত হন শিক্ষক। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একটা টিচারকে এইভাবে মানে অপমান করেছে সব ছাত্রদের সামনে একটা ছেলে, তো সুতরাং আমরা এটা মেনে নিতে পারি না। তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই ছাত্রকে আমরা হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসি। বর্ণিত ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা অন্যান্যদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ও পটুয়াখালীতে বৃষ্টি হয়েছে, এতে কিছুটা স্বস্তি নেমে এসেছে জনজীবনে। রোববার সকাল 11টার পর থেকে বৃষ্টি শুরু হয় রাঙ্গামাটিতে। প্রায় 30 মিনিটের বৃষ্টিতে প্রকৃতি কিছুটা শীতল হওয়ায় দাবদাহ থেকে মুক্তি পায় মানুষ। তবে কোনো প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া মানুষ হঠাৎ বৃষ্টিতে পড়েন কিছুটা বিপাকে। এছাড়া বিকেল 5টার পর হালকা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি নামে পটুয়াখালীতেও। মে থেকে 23 জুলাই বাংলাদেশের জেলেদের জন্য সাগরে মাছ ধরা নিষিদ্ধ হলেও অবাধে মাছ ধরেন ভারতীয় জেলেরা। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের অভিন্ন সময়ে নিষেধাজ্ঞা না দিলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। তবে মৎস্য বিভাগ বলছে, দেশের জলসীমায় অন্য দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করবে নৌবাহিনী। মনির হোসেনকে সঙ্গে নিয়ে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। রোববার মধ্যরাত থেকে শুরু হয়েছে সমুদ্রে মাছ শিকারের উপর 65 দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সাগর সংলগ্ন সব নদী মোহনাও। তাই ঘাটে নোঙর করে আছে হাজার হাজার জেলে ট্রলার। নিষেধাজ্ঞা কালে পটুয়াখালীতে বেকার হয়ে পড়েছেন 1 লাখেরও বেশি জেলে। এ সময় বাংলাদেশের কোনো জেলে সাগরে মাছ ধরতে পারবেন না। তারা জানান, দেশের জেলেরা মাছ না ধরলেও ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবাধে মাছ ধরেন। পাশাপাশি সরকার নির্ধারিত খাদ্য সহায়তা সময় মতো না পাওয়ায় কষ্টে দিন কাটে তাদের। বাংলাদেশের ট্রলারে মাছ ধরতে পারবো না, ইন্ডিয়ার ট্রলারে মাছ ধরবো, বিচার তো সবার জন্য এক সমান। এক সাগরে দুই নিয়ম হয় কিভাবে যদি ইন্ডিয়ানরাও ইন্ডিয়ার সাথে এক লাখে মিলেই দেয়। বিশেষজ্ঞরা জানান, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমন্বয় করে অভিন্ন সময় নির্ধারণ না করা হলে নিষেধাজ্ঞার সুফল মিলবে না। যে উদ্দেশ্যে দিয়েছি সেই মাছগুলো এখানে ব্রিড করছে কিনা, বা ব্রিড করলে আমাদের আসলে কি সময়সীমা বাড়ানো দরকার বা এদিকে আকপিস করা দরকারটা নিয়ে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ইন্ডিয়া বা মায়ানমারের সাথে কথা বলে এমন একটা সময় নির্ধারণ করতে হবে যেন একই সময়ে ব্যানটা হয়। আদারওয়াইজ আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু অন্য জেলেরা কিন্তু লাভবান হচ্ছে, মাছ নিয়ে চলে যাচ্ছে। মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা কালে দেশের জলসীমায় অন্য দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করবে নৌবাহিনী। আমাদের জেলেরাও যেখানে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবে, অন্যান্য দেশের ট্রলারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নৌবাহিনী সচেষ্ট রয়েছে। মৎস্য বিভাগের তথ্য মতে পটুয়াখালীতে সমুদ্রগামী 1 লাখের বেশি জেলের মধ্যে নিবন্ধিত মাত্র 67,600, আর তাদের মধ্যে সরকারের খাদ্য সহায়তা পাবেন 47,371 জন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। জুনের পর ভারতে দুর্নীতি বিরোধী অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে একটি বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট রাখেন বলেও দাবি করেন তিনি। উল্টো দিকে বিজেপি রাজ্যে ঢালাওভাবে খারাপ ফল করবে বলে মন্তব্য করেছেন মমতা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। একটি বিশেষ সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন। দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার কেন্দ্রীয় বহু প্রকল্প বাস্তবায়ন করতে দেয়নি, তাই এবার ভোটের মধ্য দিয়ে তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়া হবে। রোববার নির্বাচনী সভায় এসে এভাবেই মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 4 জুনের পর দুর্নীতি বিরোধী অভিযান আরও বেগবান করা হবে বলে ঘোষণাও করেন তিনি। 4 জুন পরে ভ্রষ্টাচারীদের ওপরে অ্যাকশন আরো তীব্র হবে। এদিকে বিজেপি এবার রাজ্যে রাজ্যে আসন হারাবে বলে মন্তব্য করেছেন মমতা। সেই সঙ্গে নির্বাচন কমিশনের নীতির সমালোচনাও করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে সুবিধা পেলেও মুখ্যমন্ত্রীরা কিছুই পান না। এবার এরা ভাবছে 4টে ইলেকশনে গেছে, আপনারা জেনে রেখে দিন 543টা সিটে এরা 200 পার হবে কিনা সন্দেহ।
আর তারা তো 10 স্টার, সব সুবিধে পায়। চিফ মিনিস্টাররা কিছু পায় না ইলেকশনের সময়, এমনকি হেলিকপ্টারটাও পার্টি থেকে ভাড়া করতে হয়। 4 দফার নির্বাচনের পর নানা মহলে চলছে ভোটের অঙ্ক মেলানো। এনডিএ নাকি ইন্ডিয়া জোট, কে আসবে ক্ষমতায় সেটাই এখন আলোচনার বিষয়বস্তু ভারত জুড়ে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মানুষ বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। শুক্রবার ট্রাম্পের করা কটাক্ষের জবাবে বাইডেন বলেন তার প্রতিপক্ষ কোনোভাবেই এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত নন। এদিকে বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দিলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। দুই পক্ষের কথার লড়াইয়ে তাই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, প্রার্থীদের কথার লড়াইয়ে জমজমাট প্রচারণা। একে অন্যকে কটাক্ষের মধ্য দিয়েই যেন জব্দ করতে চাইছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। এবার ট্রাম্পকে বিকৃত মস্তিষ্কের মানুষ বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। শনিবার জর্জিয়ার অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে ট্রাম্পের কটাক্ষের জবাবে তিনি বলেন গণতন্ত্র ঠিক পথেই আছে, কিন্তু তার প্রতিপক্ষ কোনোভাবেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত নন। এছাড়াও সাবেক এই প্রেসিডেন্ট 2020 সালের নির্বাচনে হেরে যাওয়ার কষ্টে আচ্ছন্ন রয়েছেন এমন নয়, বরং আসন্ন নির্বাচনেও পরাজয়ের ভয় রয়েছেন বলেও মন্তব্য করেন বাইডেন। এদিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শক্তিশালী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন NRA-র অনুমোদন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার হাজার হাজার NRA সদস্যের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি আবারও বর্তমান প্রেসিডেন্টকে কটাক্ষ করে বলেন মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হলেন বাইডেন। এই ডেমোক্রেট নেতার মধ্যে ভালো কিছু নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। আগামী 27 জুন CNN-এর আটলান্টা স্টুডিওতে দর্শক ছাড়াই বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও বাইডেন। আর 10 সেপ্টেম্বরের দ্বিতীয় বিতর্কটি আয়োজন করবে ABC নিউজ। অন্তরা সেন, সময় সংবাদ। ইতালি প্রবাসী 50,000-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি ইতালিও অবৈধদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করায় স্বদেশে ফিরে আসতে হতে পারে অভিবাসীদের। উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালি সরকার ও ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন অনুমোদনের পর দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধতা পাওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন এই আইন যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করছে। অবৈধদের করোনাকালে বৈধ করে নেবার পর এখন পর্যন্ত শুধুমাত্র সাগর পথেই 42,965 জন বাংলাদেশি ইতালিতে এসেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমানে ইতালিতে 50,000-এরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে। কট্টর ডানপন্থী মেলোনি সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসী ঠেকাতে নানা ধরনের কর্মসূচি এবং আইন অনুমোদন করে আসছে। অবৈধদের আলবেনিয়া পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে আলবেনিয়ায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে অবৈধদের স্বদেশে ফেরত পাঠানো হতে পারে। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপের পার্লামেন্ট একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আইনটা আগেই ছিল সেটা তারা এখন নতুন করে পাস করছে যে ইটালিতে অবৈধদেরকে আর বৈধ করা যাবে না, ইউরোপের আইন মেনে চলতে হবে। ইউরোপ এবং ইতালি সরকার কঠিন অবস্থানে তাদের আলবানিয়া অথবা অন্য কোনো দেশে পাঠানোর জন্য, তাতে আমরা বাংলাদেশিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হব। মেলোনি সরকারের প্রভাবশালী মন্ত্রীরা বলছেন আর কোনো অবৈধ অভিবাসীকে ইতালিতে আশ্রয় দেবে না তারা। এরই মধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হল বিশ্ব সংস্কৃতির অনন্য নিদর্শন পথ সংস্কৃতির উৎসব 2024। উৎসবে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের নানা দেশের সঙ্গে বাংলাদেশের উপস্থিতি ছিল সগৌরবে। সর্বস্তরের দর্শনার্থীদের মুগ্ধ করে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনাও। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। মহা সমারোহে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হল বিশ্ব সংস্কৃতির তাৎপর্যপূর্ণ পথ সংস্কৃতির উৎসব। স্থানীয় ভাষায় যাকে বলা হয় কার্নিভাল ডেয়ার কুলচুর। ঐতিহাসিক দিক থেকে বলা যায় 1996 সালের দিকে জার্মানিতে বসবাসরত অভিবাসীদের প্রতি ঘৃণা ও হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই পথ উৎসবের যাত্রা শুরু হয়।
এবারের উৎসবের দিনটি ছিল এক কথায় অসাধারণ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা জাতির বৈচিত্র্যময় সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল বার্লিনের রাজপথ। স্বাগতিক জার্মানি ছাড়াও ইউরোপের নানা দেশের সঙ্গে ছিল ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার অসংখ্য দেশ। 90 দশকে দুই জার্মানি এক হওয়ার পর যে বর্ণবাদের উত্থান হয়েছিল তার বিরুদ্ধে কাজ করার জন্য বার্লিনের আন্তঃসাংস্কৃতিক যে দেশগুলোর মানুষরা এই কার্নিভাল শুরু করে। আজকেও সেই সমস্যা আবারও দেখা দিয়েছে। এই জন্য এই কার্নিভাল আমাদের জন্য জরুরি এবং প্রয়োজন। পথ উৎসবটিতে বিশ্বের নানা দেশের 57টি দল বিশ্ব পরিস্থিতির নানা বিষয় তুলে ধরে। উৎসবে 46তম দল হিসেবে মিছিলে আসে বাংলাদেশ। বাংলা গান আর নৃত্যে মেতে ওঠে লাখো মানুষ। দর্শনার্থীদের ভালোবাসায় সিক্ত হয় অংশ নেয়া প্রবাসী সংস্কৃতি কর্মীরা। প্রতিবারের মতো এবারও আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি সারা বিশ্বের সামনে। আমরা খুবই আনন্দিত, আমাদের খুবই ভালো লাগছে। আমাদের পারফরমেন্সের দর্শক এবং সম্ভবত জাজবৃন্দ অনেক সন্তুষ্ট হয়েছে। 26তম উৎসবে স্থানীয়দের সঙ্গে যোগ দেয় বিশ্বের নানা দেশ থেকে আসা অন্তত 6.5 লাখ পর্যটকও। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় কয়েক হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বার্লিনের এই কার্নিভাল মানেই সারা বিশ্বের নানা বর্ণের নানা মানুষের সাথে বিচিত্র সব সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। দেশ ও ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষের সম্পর্ক গড়তে এমন কার্নিভাল হতে পারে সারা বিশ্বের অনন্য উদাহরণ। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুদ্ধ বিগ্রহের কারণে বিশ্বের নানা প্রান্তে যে অস্থিরতা চলছে তা বন্ধ করে শান্তির প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী ফ্রান্স সংসদ। বাংলা নববর্ষ বরণকে কেন্দ্র করে খাবার সহ দেশীয় নানা আয়োজন মুগ্ধ করে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয়দেরও। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা, আবৃত্তি সহ বিভিন্ন পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্স সংসদ উদযাপন করে বর্ষবরণ 1431। রাজধানী প্যারিসের স্থানীয় একটি হলে রোববার আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে ছিল মঙ্গল শোভাযাত্রা। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় ফরাসিরাও অংশগ্রহণ করেন। পরে মঞ্চে একে একে অনুষ্ঠিত হয় নাটক, নাচ, গান সহ অন্যান্য পরিবেশনা। এতে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। আবহমান বাঙালির শেকড়ের এই অনুষ্ঠানে ছিল শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। আয়োজকরা জানিয়েছেন, যুদ্ধ বিগ্রহের ফলে যে অশান্তি চলছে এই অনুষ্ঠান থেকে তারা শান্তির প্রত্যাশা করেন। নানা কারণে অনেক অজুহাতে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের ডামাডোল, যুদ্ধ হচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে। এই সাধারণ মানুষ এবং নিরীহ মানুষের মৃত্যু আমরা আর চাই না। আমরা যুদ্ধের বিরুদ্ধে, শান্তির জন্য। বাংলা বর্ষবরণের উৎসবের এই অনুষ্ঠানের নানা আয়োজন আর দেশীয় খাবার মুগ্ধ করে উপস্থিত প্রবাসীদের। খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি, মনে হচ্ছে বাংলাদেশেই আছি। বৈশাখী মেলা আমরা এটার জন্য ওয়েট করি, এই মেলাটার জন্য, এবং আমাদের এখানে আমরা দেশীয় সব খাবার দাবার নিয়ে আসছি। অনুষ্ঠানে স্থানীয় মেয়র সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা উপস্থিত ছিলেন। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ফিফা উইন্ডোতেই হামজা দেওয়ান চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলানোর স্বপ্ন দেখছে বাফুফে। তার পাসপোর্ট নিয়ে জটিলতা কাটাতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে মোহামেডানের সোলেমান দিয়াবাতেকেও লাল সবুজের জার্সিতে খেলানোর বিষয়ে কথা এগিয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। বেশ কিছুদিন ধরেই দেশের ফুটবলে আলোচনায় হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার সিটির এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবেন কিনা, খেললেও সেটা কবে, এ নিয়ে জলঘোলা কম হয়নি। দেশের ফুটবল প্রেমীরাও চান তাকে লাল সবুজের জার্সিতে দেখতে। তাই এবার তাকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য বেশ আটঘাট বেঁধেই নেমেছে বাফুফে। দ্রুতই হামজাকে দেখা যেতে পারে লাল সবুজ জার্সিতে, এমনই ইঙ্গিত ফুটবল ফেডারেশনের। আমরা নেক্সট ফিফা উইন্ডো সেপ্টেম্বরের টার্গেট ধরেই কাজ করছি। আশা করি নিশ্চয়ই সামনে আপনারা ভালো নিউজ শুনবেন। বাফুফের মতো হামজাও চান বাংলাদেশের জার্সিতে খেলতে। বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদনও করতে যান তিনি, তবে কিছু জটিলতায় তার সম্পূর্ণ হয়নি। যদিও এবার বাফুফে উদ্যোগ নিয়েছে সমস্যা সমাধানের। ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছে এবং রাষ্ট্রদূত নিজে হামজা ফ্যামিলির সাথে কথা বলেছে। পরবর্তীতে হামজা যখনই যাবে তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবে দূতাবাস থেকে, আর আমরাও যোগাযোগের মধ্যে রয়েছি। ইতিমধ্যেই জানেন আমরা
জামাল প্লাস হচ্ছে তারেক কাজী এই নিয়ে কাজ করেছে। তো আমরা পরবর্তী যে পদক্ষেপ আমরা অলরেডি কাজ শুরু করেছি। হামজা ছাড়াও বাফুফের সঙ্গে কথা এগিয়েছে মোহামেডানের সোলেমান দিয়াবাতের সঙ্গে। মালির এই ফুটবলার অনেক আগেই আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশের হয়ে খেলতে, যদিও তাকে লাল সবুজের জার্সিতে খেলাতে বাফুফের বিবেচনায় রাখতে হবে অনেক কিছু। তারপরও তাকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দিয়াবাতের সাথে কিন্তু আমরা বসেছিলাম, সে জানিয়েছে যে এরকম সে ডুয়েল সিটিজেন নিতে পারবে। তো পরবর্তীতে আমাদের এখন ইমিগ্রেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ শুরু করছি, যাতে তার ইমিগ্রেশনে বাংলাদেশে অবস্থানকালের সময়টা আমরা জানতে পারি। এটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ফর ফিফার অ্যাপ্লিকেশনের জন্য। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন দিয়াবাতে। এখন পর্যন্ত লিগে 15 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মালির এই ফুটবলার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রিকেট। অবশেষে যুক্তরাষ্ট্রে অনুশীলন করার সুযোগ পেল বাংলাদেশ। প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে রোববার প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেন চন্ডিকা হাতুরু সিংহে শিষ্যরা। টেক্সাসে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে হিউস্টনে পৌঁছেও ঘরবন্দি ছিলেন শান্তরা। অবশেষে স্বস্তির উপলক্ষ বাংলাদেশের বিশ্বকাপ বহরে। যুক্তরাষ্ট্রে খোলা আকাশের নিচে ক্রিকেটারদের প্রথম অনুশীলন। টেক্সাসে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে এই কদিন ঘরবন্দি হয়ে সময় কাটিয়েছেন শান্তরা। প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুশীলন করে সেই আক্ষেপ ঘুচল হাতুরু শিষ্যদের। যুক্তরাষ্ট্রে শুধু বিশ্বকাপ নয়, সেখানে স্বাগতিকদের বিপক্ষে আছে বাংলাদেশের 3 ম্যাচের টি-20 সিরিজ। লক্ষ্য আসর শুরুর আগে কন্ডিশনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয়া। তবে হিউস্টনের বৈরী আবহাওয়ায় তৈরি হয়েছিল শঙ্কা। এমনকি সিরিজের প্রথম ম্যাচ নির্ধারিত সময়ে মাঠে গড়াবে কিনা তা নিয়েও ছিল সংশয়। দীর্ঘ 26 ঘন্টার ভ্রমণ শেষে একদিন বিশ্রামের পর হিউস্টনে বাংলাদেশের প্রথম অনুশীলন করার কথা ছিল শনিবার। তবে ঝড়ে প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ায় জিম সেশনেই সীমাবদ্ধ ছিল প্রস্তুতি। এদিন ম্যাচ ভেন্যুতে এসে তাই লম্বা সময় ওয়ার্ম আপ করেন ক্রিকেটাররা। এরপর 2 ভাগে ভাগ হয়ে ফুটবল ম্যাচ খেলতে দেখা গেছে তাদের। যুক্তরাষ্ট্রের প্রথম অনুশীলন সেশনে সবাই একসঙ্গে গা ছালিয়ে নিলেও আলাদা সেশন করেছেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরি সঙ্গে করেই বিশ্বকাপ বহরে যুক্ত হয়েছেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে তাকে ফিট করে তোলার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ম্যানেজমেন্ট। এদিন ফিজিওকে নিয়ে আলাদা সেশন করেন ঢাকা এক্সপ্রেস। আগামী 21শে মে সিরিজের প্রথম টি-20তে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। তার আগে আর মাত্র একদিন অনুশীলন করার সুযোগ পাবেন শান্ত সাকিবরা। প্রস্তুতিতে ঘাটতি থাকলেও ম্যাচের মধ্য দিয়ে তা কাটিয়ে উঠতে চান ক্রিকেটাররা। একই সঙ্গে ধারণা নিতে চান আবহাওয়া এবং সেখানকার পিচ কন্ডিশন সম্পর্কেও। এস.এম. ইকবাল, সময় সংবাদ। আসন্ন বিশ্বকাপে আমেরিকার মাটিতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজে নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ, বলছেন সাবেক টাইগার অধিনায়ক মিনহাজুল আবেদুন নান্নু। আমরা যেখানে খেলতে যাচ্ছি, যে প্রথম 2টো ম্যাচ যেখানে হবে, ওখানে 96-এর পরে কিন্তু আমরা কোনো ম্যাচ খেলিনি। এটা আমাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আর এমন 2টা ভেন্যুতে খেলা, ড্যালাসে এক কন্ডিশন, আপনার নিউ ইয়র্কে এসে আরেক কন্ডিশন পাবেন। তো ডিফারেন্ট টাইপ অফ ওয়েদার আছে। এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এই যে 3টা ইউএসের সাথে ম্যাচ আছে, এগুলি হলে, এবং প্র্যাকটিস ম্যাচ আছে আরও 2টা অফিসিয়ালি যেটা টি-20, এগুলোর অ্যাডজাস্টমেন্টটা যদি যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি টিমের অ্যাডজাস্টমেন্টটা হবে। ইনশাআল্লাহ আশা করি ফার্স্ট ম্যাচ থেকে ভালো ক্রিকেটটা দেখতে পারবো। এখন দল 15 জনের স্কোয়াড হয়ে গিয়েছে, এখানে আর কোনো কথা নেই। এটা আমাদের বেস্ট স্কোয়াড, এটাকে এখন সাপোর্ট করতে হবে। এটা আমাদের দেশের রিপ্রেজেন্ট করছে এবং আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশকে সাপোর্ট করতেই হবে। লোয়ার মিডল অর্ডার নিয়ে নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষায় জাতীয় দলে থিত হতে পারছেন না ক্রিকেটাররা। এক সিরিজে অধিনায়ক তো পরের সিরিজে দল থেকেই জায়গা হারাচ্ছেন কেউ কেউ। জিয়া, রাব্বি, শামীম কিংবা সোহানরা এখন অতীত। শেখ মেহেদী আর জাকের আলীরা বর্তমান হলেও ভবিষ্যৎ নিয়ে আপাতত নেই কোনো আশার আলো। এমন সংকটের পেছনে নীতি নির্ধারকদের ধৈর্যের অভাবকে দায়ী করলেন নুরুল হাসান সোহান। বছর দুয়েকের ব্যবধানে মুদ্রার 2 পিঠ দেখলেন নুরুল হাসান সোহান। টি-20 দলের ভবিষ্যৎ নেতৃত্বের বিবেচনায় থাকা এই উইকেটকিপার ব্যাটার এখন জাতীয় দলের ধারে কাছেও নেই। লোয়ার মিডল অর্ডার নিয়ে পিসিবির পরীক্ষা নিরীক্ষায় সোহানের মতো ভুক্তভোগী হয়েছেন আরও অনেকে। 2021 টি-20 বিশ্বকাপের পর থেকে হিসেব টানলে 6 বা 7 নম্বর পজিশনে অন্তত 5 থেকে 6 জন ক্রিকেটারকে খেলানো হয়েছে, যাদের মধ্যে সোহানকে বাড়তি গুরুত্ব দিয়েছিল ক্রিকেট বোর্ড। 2022 টি-20 বিশ্বকাপের আগে তার অধিনায়কত্বে দ্বিপাক্ষিক সিরিজও খেলেছিল লাল সবুজ।
এরপর সেই বিশ্বকাপে বদলে যায় প্রেক্ষাপট। ফিনিশার রোলে টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করতে না পারায় বাদের তালিকায় কিছুদিন আগেও ক্যাপ্টেন্সি বিবেচনায় থাকা সোহান। আমি যখন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে ছিলাম, আমাদের ইন্ডিয়ার সাথে মনে হয় 19 রান লাগতো, হয়তো 15-16 রান আমি নিতে পেরেছিলাম। ওই জায়গায় যদি হয়তো একটা বাউন্ডারিরই অপশান ছিল 4 বা 6 হলে, তো আমার কাছে মানে ওইটাও যদি হইতো তাহলে হয়তো অন্যরকম সিনারিও থাকতো। বাট এটা আসলে লাইফ, তো অবশ্যই এখন ফোকাসটা এরকম থাকবে যে এরপরে যদি অপরচুনিটি পাই নিজের সাথে নিজের ওই চ্যালেঞ্জটা থাকবে যাতে আরও নিজে ভালো মতো ব্যাক করতে পারি। এবার নতুন বিশ্বকাপে নতুন লোয়ার মিডল অর্ডার সেটআপ টিম বাংলাদেশের। জাকের আলীকে 6 আর শেখ মেহেদীকে 7 নম্বরে খেলানোর পরিকল্পনা চন্ডিকা হাথুরু সিংহের। বিশ্বকাপ শেষে দুজনের ভবিষ্যৎ কি হবে তা অনিশ্চিত। জাতীয় দলে এমন মিউজিক্যাল চেয়ার কম্পিটিশনে সোহান দায়ী করলেন টিম ম্যানেজমেন্টকে। আমাদের তো এমনি ধৈর্য কম, অবশ্যই আমার কাছে বলবো যে সবাই যদি ধৈর্য ধরি সব কিছুতেই, কারণ আমার কাছে মনে হয় যে আমাদের প্ল্যানে স্টিক থাকাটা অনেক ইম্পর্টেন্ট। কারোর উপর ডিপেন্ডেবল যে এই করবে বা এরকম কিছু না। লাস্টের দিকে আমার কাছে স্পেশালি টি-20 যেটা মনে হয় যে 3-4 জনের একটা প্যাকেজ থাকে, তো তাদের ওই জায়গায় স্ট্রাইক রেটটা অনেক ইম্পর্টেন্ট থাকে। হয়তো কেউ একদিন ক্লিক করবে, আরেকদিন কেউ ক্লিক করবে, তো ওই জায়গায় টিমের যে জিনিসটা মানে ডিপেন্ড করবে টিমের উপরে, টিমের জন্য যতটুকু ওই সময় কন্ট্রিবিউট করা দরকার, আমার কাছে মনে হয় ওই ফোকাসটা রাখা ইম্পর্টেন্ট। তবে প্রশ্ন হচ্ছে আপাতত সোহানের ফেরার উপায় কি? বিসিবি থেকে বা বোর্ড থেকে আসলে এইচপির সাথে বা পরবর্তী কোনোভাবে ইনভলভ হওয়ার কোনো পরামর্শ বা কোনো কিছু আছে? অবশ্যই হয়তো বিসিবির ওরকম কোনো প্ল্যান আছে, হয়তো কোনো ক্যাম্প হবে এবং হয়তো ওই ক্যাম্পে নিজের ফিটনেস বা স্কিল নিয়ে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাহিদার মাত্র 5% পূরণ করছে দেশীয় চিনি শিল্প। 95 ভাগে করতে হয় আমদানি। মাত্রাতিরিক্ত শুল্ক হারের বোঝা টানতে হচ্ছে ভোক্তাকে। কমানোর দাবি মালিক ও ব্যবসায়ীদের। বারবার সক্ষমতার প্রমাণ দিলেও বাজেটে গুরুত্ব পায় না কৃষি। বরাদ্দ বাড়ানোর দাবি। ফলপ্রসূ ব্যয়ের নীতি নির্দেশনার দাবি। স্বজনপ্রীতি দুর্নীতির জাঁতাকল থেকে মুক্তি চান কৃষক। বিজ্ঞপ্তি। পরীক্ষার 15 দিনের মধ্যে মিলবে প্রিলিমিনারি রেজাল্ট। আগস্টে 46 লিখিত নেয়ার পরিকল্পনা পাবলিক সার্ভিস কমিশনের। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়। সঙ্গে থাকবেন তোহা খান তামিম। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। সঙ্গে থাকুন সময়ের।